আসসালামু আলাইকুম। আমাদের ইউরেনিয়াম একাডেমির কোর্সের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো এটা চতুর্থ ক্লাস এবং আজকে থার্মাল ফিজিক্সের প্রথম ক্লাস। তো থার্মাল ফিজিক্সের প্রথম ক্লাসে আমরা করব থার্মাল ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে কয়েকটি কোশ্চেন। তো দেখো এই পাশে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এখন, যে আজকের ক্লাসে আমরা যেসব কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো প্রথমেই আসে যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ। তো এখন দেখো মৌলিক স্বীকার্যগুলো যদি আমি আগে বলি, তো দেখো প্রথম যে স্বীকার্যটা আছে, প্রথম স্বীকার্যটা হচ্ছে যে দেখো প্রত্যেক গ্যাসই সমান ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোকে ওই গ্যাসের অণু বলে। তো দেখো প্রত্যেকটা গ্যাসেরই যে অণু আছে এবং অণুগুলো প্রত্যেকটারই ভর হচ্ছে সমান। তো এটা হচ্ছে প্রথম স্বীকার্য। তো দ্বিতীয় স্বীকার্যে যদি আসি, তো দ্বিতীয় স্বীকার্যে বলা হয়েছে গ্যাসের অণুসমূহ সর্বদা গতিশীল থাকে, এদের গতি নিউটনের গতিসূত্র মেনে চলে। তো এই গ্যাসের যে অণুগুলো আছে এগুলো কিন্তু সবসময় কিন্তু গতিশীল এবং এর গতি নিউটনের গতিসূত্র কিন্তু মেনে চলে। তো তৃতীয় স্বীকার্য যদি আমরা দেখি, সেখানে বলা আছে গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। তার মানে হচ্ছে যে গ্যাসের যে অণুগুলো আছে, অণুগুলো খুবই ক্ষুদ্র এবং প্রত্যেকটা অণু একে অপর থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, মানে এর মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা আছে, ফাঁকা স্থান অনেক বেশি কিন্তু অণুর সংখ্যা অনেক কম, সেটাই বলা হয়েছে এখানে। তো এরপর দেখো গ্যাসের অণুগুলোর পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি। তো যে গ্যাসের অণু, যে সব অণুগুলোর ভিতরে একে অপরের প্রতি যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, কিন্তু তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না, এদের গতিশক্তি সম্পূর্ণটাই হচ্ছে এদের গতিশক্তি। তো এরপর দেখো অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলে। তো অণুগুলো কিন্তু একে অপরের সাথে ধাক্কা খায় এবং আধার বা যে পাত্রে আছে সেই পাত্রের দেয়ালের সাথেও কিন্তু অণুগুলো কিন্তু ধাক্কা খায়। তো এটাই এখানে বলা হয়েছে। এবং দেখো দুইটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণুগুলো যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে তাদের গড়মুক্ত পথ। তো এরপরের স্বীকার্যে আসি। এরপরের স্বীকার্যে বলা হয়েছে যে একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুইটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। মানে একটা সংঘর্ষ ঘটতে যে সময়টুকু লাগে, একটা অণুর সাথে অন্য একটা অণুর ধাক্কা খেলে যে সময়টা ব্যয় হয় সেই সময়টা খুবই নগণ্য। মানে একটা ধাক্কা বা একটা সংঘর্ষের পর আর একটা ধাক্কা কখন খাবে, আর একটা সংঘর্ষ কখন ঘটবে, এই সময়টা অনেক দীর্ঘ হয়। তার তুলনায় যে ধাক্কা খেতে যে সময়টা লাগে, যে সময়টা ধরে ধাক্কাটা সংঘটিত হয় সেই সময়টা অনেক ক্ষুদ্র, সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো এবং সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। অণুগুলোর ভিতরে যে সংঘর্ষটা হয় এই সংঘর্ষগুলো হয় স্থিতিস্থাপক। তো এই গেল মোটামুটি গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ। তো এরপর আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা প্রতিপাদন। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছরই প্রায় এক্সামে আসে। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স DU7 কলেজে ভর্তি হয়েছো তাদের জন্য নিয়ে আসলাম একটা কোর্স। এই কোর্সের ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমরা যে কোশ্চেনটা দেখব এটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছরই কিন্তু এক্সামে কিন্তু আসে। তো দেখো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা প্রতিপাদন, বা PV = 1/3 mc², এভাবেও আসতে পারে, অথবা বলতে পারে যে P = 1/3 ρc²। তো এই প্রমাণ দুটোও দিয়ে বলতে পারে যেটা প্রমাণ করো, অথবা কিন্তু এভাবে বলতে পারে যে গ্যাসের গতিতত্ত্ব থেকে চাপের রাশিমালা প্রতিপাদন করো। তো এটা কিন্তু অনেক বড় একটা প্রুফ। তো যেহেতু বড় প্রুফ এবং এর ভিতরে অনেক বাংলা লেখা আছে, তো আমি এটা আগেই আমি বোর্ডে লিখে নিয়েছি যাতে বেশি সময়টা না লাগে, লিখতে লিখতে তোমাদেরকে বোঝাতে গেলে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি আগে বাংলা লেখাটা লিখে নিয়েছি। তো দেখো প্রথমে আমরা এখান থেকে শুরু করব। তো এখানে দেখো একটা ঘনক আকৃতির একটা পাত্র নিয়েছি আমরা, এটা চারিদিক দিয়ে সমান, উচ্চতাও যতটুকু, এর প্রস্থ ততটুকু, এর দৈর্ঘ্য ততটুকু, মানে
দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সবগুলোর মানই হচ্ছে আমাদের এল। তো দেখো এটা এখানে লেখা আছে, দেখো ধরি একটি ঘনক আকৃতি পাত্রে গ্যাস আবদ্ধ আছে। তো এই ঘনক আকৃতির পাত্রে গ্যাস আমাদের আবদ্ধ আছে। তো পাত্রের দেয়ালগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। এই পাত্রের যে দেওয়ালগুলো আছে প্রতিটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক দেয়াল। পাত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। তো দেখো পাত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্যই আমাদের এল। তাহলে আয়তন হবে ভি ইজ ইকুয়াল টু এল কিউব। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তো সেহেতু কিন্তু আমরা এল কিউব দিলেই কিন্তু এটার আয়তনটা আমরা পেয়ে যাব। তো দেখো এটাই এখানে লেখা আছে। এবং প্রতি গ্যাস অণুর ভর হচ্ছে এম। তো এই পাত্রটার মধ্যে অনেকগুলো গ্যাস অণু আবদ্ধ আছে। তো সেই গ্যাস অণুগুলোর প্রত্যেকটা অণুর ভর আমরা ধরেছি এম। তো দেখো এখানে যদি আমরা দেখাই যে এখানে অনেকগুলো আমাদের গ্যাস অণু কিন্তু এই পাত্রের মধ্যে আছে। তো দেখো গ্যাস অণুর প্রত্যেকটার অণুর ভর এম এবং অণুর সংখ্যা হচ্ছে এন, মানে এন সংখ্যক অণু আছে এই পাত্রের মধ্যে। তো মোট ভর কত হবে? তো দেখো মোট ভর আমরা লিখলাম বড় এম দিয়ে। তো বড় এম হলো ইজ ইকুয়াল টু ছোটো এম ইন্টু আমাদের অণুর সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের মোট ভর। তো যখন আমরা শুরু করব এই লেখাটা কিন্তু লিখে নেব, তারপরে আমরা এখানে শুরু করব। প্রথমে একটি অণু বিবেচনা করি। তো এখানে আমরা সবগুলো অণু বিবেচনা না করে প্রথমে আগে আমরা একটা অণু বিবেচনা করব। তো দেখো একটা অণু বিবেচনা করি। অণুটি এক্স অক্ষ বরাবর E1 আদিবেগে এই দেয়ালে ধাক্কা খায়। দেখো এই এক্স অক্ষ বরাবর, এই দেখো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। এখানে ধরলাম যেটা ও মূলবিন্দু। এই মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দেখো এই অণুটি এখান থেকে এক্স অক্ষ বরাবর চলছে। দেখো E1 আদিবেগে এ দেয়ালে ধাক্কা খায়। তো এটা হচ্ছে আমাদের এ দেয়াল। তো এখানে যে দেয়ালটা আছে এটা হচ্ছে আমাদের এ দেয়াল এবং এটা হচ্ছে আমাদের বি দেয়াল। তো এ দেয়ালে ধাক্কা খায়। তো দেখো ধাক্কাটি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। এখানে ইউ বেগে ধাক্কা খেয়েছে এবং মাইনাস ইউ বেগে বিপরীত দিকে ফিরে আসে। তো দেখো স্থিতিস্থাপক ধাক্কা হওয়ার কারণে এটা যে বেগ নিয়ে এখানে ধাক্কা খেয়েছে এ দেয়ালে, তো একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে এসেছে। তো একই বেগ নিয়ে বিপরীত দিকে ফিরে এসে তো বেগের মান সমান ইউই আছে এবং বিপরীত দিকে আসার ফলে আমরা এটার সামনে মাইনাস দিয়েছি। দেখো মাইনাস U1 বেগে বিপরীত দিকে ফিরে আসে। তো এরপর দেখো ভর বেগের পরিবর্তন কত হবে তাহলে। তো দেখো প্রথমে যখন আমরা এটাকে ধাক্কা খেয়েছে এই অণুর ভর ছিল এম এবং বেগ ছিল ইউ। এম U1 কিন্তু, তো এম U1 ছিল আমাদের ধাক্কা খাওয়ার আগে বেগ, ভরবেগ। তো ধাক্কা খাওয়ার পরেও কিন্তু একই ভরবেগ থাকবে। তো দেখো আগের ভরবেগ এবং পরের ভরবেগ কিন্তু সমান থাকবে, যেহেতু এটা স্থিতিস্থাপক ধাক্কা। তো দেখো এখানে লেখা আছে। তো পরের ভরবেগটা দেখো, আমাদের পরের ভরবেগ কিন্তু হবে মাইনাস U1 ইন্টু এম, কারণ এটা মাইনাস U1 বেগে ফিরে আসছে। তো পরের ভরবেগটা আমরা আগে লিখেছি, পরের ভরবেগ থেকে আগের ভরবেগটা আমরা বাদ দিয়েছি। এটা হচ্ছে আমার আগের ভরবেগ M1 U এবং পরের ভরবেগ হচ্ছে আমাদের এই যে এইটা মাইনাস সহটা হচ্ছে পরের ভরবেগ, সেখান থেকে আমরা মাইনাস করেছি আগের ভরবেগটা। তো দেখো এই দুটো মাইনাস করলে কিন্তু আমরা পেয়ে যাব মাইনাস 2m U1। তো এইভাবে আমরা দুটাই কিন্তু 2m U1 কিন্তু পেয়ে গেলাম। তো এখন দেখো এখন ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে অণুটি এ দেয়ালে সমান ও বিপরীতমুখী 2m U1 ভরবেগ প্রয়োগ করবে। তো দেখো এখানে অণুটা এখানে দেয়ালের ওপরে কিন্তু একটা ভরবেগ প্রয়োগ করবে। তো একইভাবে দেয়ালও কিন্তু এই অণুর উপরে ওই একই পরিমাণের ভরবেগটা প্রয়োগ করবে। তো দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী কিন্তু আমি জানি যে আমরা কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, বস্তুটাও আমাদের উপরে একই মানে সমান মানের বল প্রয়োগ করে। তো একইভাবে দেখো এখানে দেখো ভরবেগ, আমরা যে পরিমাণ ভরবেগ এখানে আমরা প্রয়োগ করেছি তার সমান কিন্তু বিপরীত। দেখো সমানই কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে এই মাইনাসটা আমরা প্লাস হয়ে গেছে কিন্তু। তো এই ভরবেগটা প্রয়োগ করবে। তো দেখো এরপর দেখো আমরা লিখেছি ধরি টি সময়ে ভরবেগের পরিবর্তন হয়। তো এই যে ভরবেগটা এখানে পরিবর্তন হলো বা ভরবেগ যে আমরা ক্যালকুলেট করতেছি, এখানে কিন্তু একটা সময় লেগেছে। এখান থেকে একটা অণু গেল আমাদের এ দেয়ালে ধাক্কা খেলো এবং এ দেয়াল থেকে কিন্তু আবার ফিরে আসলো। তো দেখো এটাই এখানে লেখা হয়েছে টি সময়ে ভরবেগের পরিবর্তন হইল। তাহলে টি
ইজ ইকুয়াল টু এ দেয়ালে অণুটির পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময়। তো দেখো টি সময়টা হচ্ছে একটা অণু এখান থেকে এ দেয়ালে ধাক্কা খেলো আবার এখানে ফিরে আসলো, বা ধরলাম যে এ দেয়াল থেকে ধাক্কা খেয়ে বি দেয়ালে চলে আসলো এবং বি দেয়ালে ধাক্কা খেয়ে আবার এ দেয়ালে গেল। মানে ধরো যে এখানে দেখালে বি দেয়াল থেকে এ দেয়ালে ধাক্কা খেয়ে আবার বি দেয়ালে আসলো, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি দেয়াল। এ দেয়ালে ধাক্কা খেয়ে বি দেয়ালে আসলো এবং একইভাবে বি দেয়াল থেকে আবার এ দেয়ালে গেল। তার মানে এ দেয়ালে দুইবার ধাক্কা খেলো। এই দুইবার ধাক্কা খেতে দেখো একবার বস্তুটি এখান থেকে এখানে এসেছে, আবার এখান থেকে এখানে গেছে, মানে 2L দূরত্ব কিন্তু অতিক্রম করছে। এই দূরত্ব কিন্তু L। তো একবার L দূরত্ব অতিক্রম করলো, আবার L দূরত্ব অতিক্রম করলো, তার মানে 2L দূরত্ব কিন্তু অতিক্রম করে। তো দেখো এখানে সেটাই লেখা আছে যে এই দেয়ালের পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী সময় হচ্ছে আমাদের টি। তো এই টি সময়ে দেখো টি সময়ে আমাদের যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের 2L দূরত্ব, এবং তাকে আমরা এই বেগ দিয়ে কিন্তু ভাগ করে দিয়েছি। আমরা কিন্তু জানি এস ইজ ইকুয়াল টু ইউটি, এটা কিন্তু আমরা জানি সরণ ইজ ইকুয়াল টু সময় ইন্টু হচ্ছে আমাদের বেগ। তো এখানে দেখো আমাদের সরণ হচ্ছে 2L এবং সময় হচ্ছে টি। সরণ 2L, সময় টি, আর বেগ হচ্ছে আমাদের U1। তো দেখো এখান থেকে যদি আমরা টি এর মানটা নিই, টি ইজ ইকুয়াল টু কিন্তু হবে এস বাই ইউ। তো এখানে দেখো এস এর মান হচ্ছে 2L এবং ইউ এর মান হচ্ছে U1। এইটাই আমরা কিন্তু এখানে লিখেছি যে সময়ের মান হচ্ছে আমাদের 12/U1। তো দেখো তাহলে ভরবেগের পরিবর্তনের হার, এখন এই যে ভরবেগটা পরিবর্তন হয়েছে এই সময় টি সময়ে কিন্তু আমাদের এই ভরবেগটা পরিবর্তন হয়েছে। তো এই যে এখানে ভরবেগের পরিবর্তন হার মানে কি, যে ভরবেগ আমরা সময়ের সাপেক্ষে পরিবর্তন করছি। তো সময় বাই আমাদের ভরবেগ বাই সময় দিয়ে দিছি। দেখো 2m(u1), এখানকার ভরবেগটা 2m(u1) ডিভাইডেড বাই আমাদের সময়টা। তো এখানে আমরা নিজে দেখো সময়ের মানটা বসিয়ে দিয়েছি 2m(u1/12)/u1। এখান থেকে সময়ের মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু 2 কাটা চলে গেছে এবং u1 কিন্তু m(u1)² হয়ে গেছে। দেখো এখান থেকে আমরা এটা পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার। তো এখন আমরা কি জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপরে প্রকৃত বলের সমান হয়। তো দেখো এটাই কিন্তু আমরা এখানে লিখেছি যে এ দেয়ালের প্রযুক্ত বল m(u1/L)। এই ইকুয়েশনটা কিন্তু আমাদের বলের মানটা নির্দেশ করে, যেহেতু এটা ভরবেগের পরিবর্তন। তো এটা কিন্তু আমরা লিখলাম এ দেয়ালে প্রযুক্ত বল হচ্ছে আমাদের m(u1)²/L। তো দেখো এটা হচ্ছে আমাদের বলের মান। তো এরপর আমরা দেখব যে চাপের মান আসলে কত। তো দেখো এ দেয়ালে প্রযুক্ত চাপ, এখানে হচ্ছে চাপ P ইজ ইকুয়াল টু দেখো m(u1)²/L.L²। তো এটা হচ্ছে আমাদের বলের মান। এখান থেকে সম্পূর্ণ অংশটা হচ্ছে বলের মান, বল বাই আমরা ক্ষেত্রফল করে দিলাম। ক্ষেত্রফল এ দেয়ালের ক্ষেত্রফল। তো দেখো এটা দেখো দৈর্ঘ্য হচ্ছে L এবং প্রস্থ হচ্ছে আমাদের L এবং L। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ L² হয়ে গেল ক্ষেত্রফলের মান। তো এটা ডিভাইড বাই L করে দিলাম। তো দেখো দুইটা L আর একটা L গুণ হয়ে আমাদের L³ হয়ে গেল, কিন্তু P = m(u1)²/L। তো এখন দেখো যে আমরা P এর মান পেলাম। P এর মান পাওয়ার পর দেখো এখন পাত্রে n সংখ্যক অণু থাকলে x অক্ষ বরাবর অণুগুলোর বেগ হবে এই যে এইটা হবে আমাদের বেগ। তো আগে কিন্তু আমরা একটা অণু নিয়েছি এখানে U1, সেই একটা অণুর বেগ হচ্ছে আমাদের U1। তো এখন দেখো আমরা n সংখ্যক অণু বিবেচনা করব। এখন যে এখানে যতগুলো অণু আছে সবগুলি বিবেচনা করলে এবং সবগুলোরই x অক্ষে আমাদের বেগটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের x অক্ষের বেগ হচ্ছে এগুলো। তো দেখো দেওয়ালে মোট চাপ কত দিবে, মোট আগে তো একটা অণু চাপ দিয়েছে, এখন আমরা সবগুলো অণুকে এখানে দিয়েছি। তো সবগুলো অণুর যে চাপ সেটা কিন্তু আমাদের মোট চাপ হয়ে যাবে। তো দেখো এখানে u1² জায়গায় আমরা এই সবগুলো অণুকে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সবগুলো অণুর জন্য। তো এরপর দেখো এখন অণুগুলোর গড় বেগ হচ্ছে আমাদের u² ধরলাম, যে এই সবগুলো যোগ করে আমরা n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে তো আমরা এখানে গড় বেগটা পেয়ে যাবো, তাই না? তো দেখো এখানে দেখো সবগুলোকে যোগ করে দেয় n দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে
ইউ স্কোয়ার হচ্ছে আমাদের গড় বেগ, এই সবগুলোর গড় বেগ হচ্ছে ইউ স্কোয়ার। তো দেখো, তো এইটার যে মানটা এখানে দেখো u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার un স্কোয়ার, মানে এই যে অংশটার মান হচ্ছে আমাদের ইউ স্কোয়ার এন। এখানে এনটা এই পাশে আমরা পার করে দিয়েছি, তো দেখো ইউ স্কোয়ার এন হয়ে গেছে কিন্তু। তো এই অংশের মান হচ্ছে ইউ স্কোয়ার এন, তো ইউ স্কোয়ার এনটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখো পি ইজ ইকুয়াল টু এম বাই এল কিউব ইউ স্কোয়ার এন, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো এটা আমরা মোট চাপের মানটা পেলাম। তো এখন দেখো এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর অণুগুলোর বেগ ইউ ভি ও ডাব্লু হলো। তো এতক্ষণ আমরা প্রথমে দেখলাম যে একটা অণুর বেগ, এরপর আমরা দেখলাম যে এন সংখ্যক অণুর বেগ এক্স অক্ষ বরাবর। এবার আমরা দেখব এক্স ওয়াই এবং জেড অক্ষ, মানে তিনটা অক্ষ বরাবরই অণুগুলোর যে বেগ, সবগুলো বেগ আমরা একসাথে দেখব। তো দেখো যখন আমরা সবগুলো বেগ একসাথে দেখব, তো আমরা মিশিয়ে দিই। তো দেখো এক্স ওয়াই জেড অক্ষে অণুগুলোর বেগ সি হলে, তো দেখো এখানে দেখছি আমরা এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর ইউ ভি এবং ডাব্লু হবে বেগগুলো। তো আমরা বললাম যে এই তিনটা অক্ষর বেগগুলোকে আমরা সি ধরলাম, যে একসাথে আমরা যোগ করে সি লিখব। তো দেখো সি ইজ ইকুয়াল টু কী লেখা যায়, সি ইজ ইকুয়াল টু কিন্তু এখানে লেখা যাবে, দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার। দেখো ইউ হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, ভি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ এবং ডাব্লু হচ্ছে আমার জেড অক্ষ বরাবর বেগ। তিনটা অক্ষের বেগকে আমরা যোগ করে দিলাম, এটা লিখলাম যে সেটার মান হবে আমাদের সি স্কোয়ার হবে সম্পূর্ণ বেগের যোগফল। তো দেখো যেহেতু এখানে দেখো এখানে কিন্তু অণুগুলো কিন্তু তিনটি অক্ষ বরাবরে কিন্তু চলাচল করছে, বা তিন দিক সব দিকে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। তো ধরলাম যে সবগুলো অণুর বেগে হচ্ছে আমাদের সমান, এক্স অক্ষ বরাবরের যে বেগ সেটা একই সমান ওয়াই অক্ষের বেগ এবং জেড অক্ষের বেগ, যেহেতু এটা র্যান্ডমলি কিন্তু ধাক্কাধাক্কি লাগতেছে এর ভিতরের অণুগুলো, তো আমরা ধরলাম যে সবগুলোর বেগ সমান। তো দেখো ধরি সব অক্ষের অণুর বেগ সমান। তো সব অক্ষের অণুর বেগ যদি আমাদের সমান হয়, তো ধরলাম যে ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ডাব্লু, ইউ ভি ডাব্লু সবগুলো সমান ধরলাম, যে এখানে লিখেছিলাম ইউ ভি এবং ডাব্লু, তো ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ডাব্লু লিখে ফেললাম। তাহলে আমরা কিন্তু লিখতে পারি, দেখো ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ডাব্লু হওয়ার কারণে আমরা কিন্তু সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এরকম কিন্তু লিখতে পারি। সবগুলোই আমরা ধরলাম ইউ এর সমান। তো দেখো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, থ্রি ইউ স্কোয়ার, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি ইউ স্কোয়ার হলো। তখন যদি আমরা শুধু ইউ স্কোয়ারের মানটা বের করি, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কিন্তু দেখো সি স্কোয়ার বাই থ্রি। তো এই ইউ স্কোয়ারের মানটা আমরা এই সমীকরণটাতে বসিয়ে দেবো। তো দেখো এখানে যে আমরা চাপের সমীকরণটা পেয়েছি, এই চাপের সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দেবো। তো দেখো পি ইজ ইকুয়াল টু এম বাই এল কিউব, ইউ এর মানটা আমরা ওখানে বসাবো। তো দেখো সি স্কোয়ার বাই থ্রি এবং এখানে থাকে এন। তো এইটাই কিন্তু হবে এই সমীকরণটা আমরা এখানে লিখলাম। তো দেখো এখন দেখো এই এল কিউবকে কিন্তু আমরা লিখতে পারি যে এই এল কিউবটা হচ্ছে আমাদের এখানে আয়তনকে কিন্তু আমরা এল কিউব প্রকাশ করি। তো দেখো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল কিউব, তো এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু এল কিউব বসিয়ে দিব। তো এই থ্রিটাকে আমরা সামনে নিয়ে দিলাম, যে 1/3 লিখলাম এবং এম আর এনকে আমরা একসাথে লিখবো। তো দেখো এম এন এবং এখানে লিখলাম আমাদের সি স্কোয়ারটা, আর এখানে ডিভাইডেড বাই দিয়ে দিলাম ভি। তো এই এলের পরিবর্তে আমরা ভি লিখলাম, এল কিউবের পরিবর্তে ভি লিখলাম এবং এভাবে যা ছিল তাই লিখে দিলাম। তো দেখো তো এখানে যদি আমরা এই বিটাকে এই পাশে পার করে আনি, পি ভি ইজ ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে 1/3 এম এন সি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের চাপের রাশিমালা। তো এখান থেকে
আমরা কিন্তু আরও একটা রাশিমালা নির্ণয় করতে পারি। তো দেখো PV ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কোয়ার। এখান থেকে আমরা ইয়েটা করব যে রো সম্পর্কিত যে সমীকরণটা সেটা আমরা বের করতে পারি। তো দেখো P ইজ ইকুয়াল টু এই ভিডিওকে আমরা এই পাশেই পার করে দেবো আবার 1/3 এম। দেখো এখানে এম আর এন আছে, তো এম এন ইজ ইকুয়াল টু কি আমরা বড় এম কিন্তু লিখতে পারি। তো এখানে আমরা বড় এম লিখে দেবো এবং এই ভিটাকে এন নিচে পাঠিয়ে দেব এবং এখানে আমাদের সি স্কোয়ার থাকবে। তো দেখো পি ইজ ইকুয়াল টু, তো দেখো এখানে পি ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এম বাই ভি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি যে রো বা ঘনত্ব ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের ভর বাই আয়তন। তো দেখো 1/3 রো সি স্কোয়ার। তো এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা রাশিমালা এবং এইটা হচ্ছে আমাদের আর একটা রাশিমালা। তো এই দুইটা হচ্ছে আমাদের চাপের রাশিমালা, কিন্তু দেখো চাপ ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। তো এই গেল মূলত এই কোশ্চেনটার অ্যান্সার। তো এর পরবর্তী কোশ্চেন দেখব যে আমরা এই চাপের রাশিমালা থেকে কীভাবে আমরা গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করতে পারি। তো ওইটা দেখা যাক। তো এখন দেখব আমরা যে